জন্য বিশেষ করে 26 মাসের জন্য বেশি করতেছি, কারণ তাদের পরীক্ষায় আগামী রবিবার ক্যালকুলেটর ছাড়াও করা যায়। কীভাবে সহজ নিয়ম, কিন্তু এটা 1 মিনিটও লাগবে না এইভাবে, এই অঙ্কটা এইভাবে করতে। কিন্তু যদি বিসমিল্লাহির রহমানির রহিম, উচ্চতর গণিত এমসিকিউ শর্টকাট নিয়ম। আমি এমন অঙ্ক করাবো যেগুলো খুবই কঠিন এবং পরীক্ষা আসার মতো, যেগুলো কেউ এর আগে এত সোজা নিয়মে করেনি সাধারণত। এসএসসি 26, 27, 28 ব্যাচের জন্য বিশেষ করে 26 ব্যাচের জন্য বেশি করতেছি, কারণ তাদের পরীক্ষায় আগামী রবিবারে আমরা তাদের সিলেবাস অনুযায়ী করব। প্রথমে হলো বীজগণিতিক রাশি, দ্বিতীয় অধ্যায়। আমরা একটা এমসিকিউ শুরু করি। আমরা 1 নম্বর, a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a 8। এটার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ কোনটি, উৎপাদক। তাই এগুলো তো আমাদের ক্যালকুলেটর দিয়েও করা যায়, ক্যালকুলেটর ছাড়াও করা যায়। কীভাবে ক্যালকুলেটর ছাড়া করা যায় সেটা আমরা দেখাবো। মনে করি এর উত্তর হলো a+1, খ এর উত্তর হলো a-1, গ হলো a-2, ঘ হলো a+4। আমরা এখন মান বসাবো। কীরকম? a+1 = 0, তার মানে এর মান কত? -1। a-1 = 0, এর মান কত? +1। আমরা এগুলো মান বসাবো। বসায় যদি 0 হয়, যেটার জন্য 0 হবে সেটাই উত্তর। যে মানটার জন্য আমাদের 0 হবে সেটাই কি আমাদের উত্তর হবে। আমরা বসাই, -1 বসাই। -1³ -1 স্কোয়ার, এর মান বসাচ্ছি। -10a, এর মান হলো -1 -8। আমরা বসাই, প্রথমটা বসি দেখি কি 0 হয়। ক্যালকুলেটর চাপলে দেখবো 0 হয়, মানে প্রথমটাই অ্যান্সার। এগুলো বসায় দেখবো, +1টা বসে দেখবো 0 হয় না। তবে এই নিয়মে করাটাই বেশি ভালো, কারণ অনেকে ক্যালকুলেটর চাপতেও পায় না, ওতে ভুল হয়ে যায়। এটা আমরা প্রথম করলাম, ক নম্বর উত্তর। এরপরে আসে নেক্সট। আমরা খুব সুন্দর নিয়মে নেক্সট অঙ্কটা করাবো। সুন্দর একটা নিয়ম, আংশিক ভগ্নাংশ। 2y + 1 y × y - 1, a ভাগ y প্লাস b ভাগ y - 1, এরকম। এখন আমরা বলছে b এর মান কত, বলছে a এর মান কত, বলছে a = কত। এই ধরনের অঙ্ক আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরকম যদি a বলে, এই যে a বলছে, তাহলে এর নিচে যেটা থাকবে সেটা = 0 ধরবো। শর্টকাট নিয়ম, এই যে নিচে যেটা থাকবে সেটা = 0। এবং যদি বের করা লাগতো তাহলে বের করতাম, মানটা y এর মান বের করে নিলাম। এ যেটা থাকবে তার নিচে যেটা থাকবে সেটাই = 0 ধরবো। 0 ধরলে আমরা y এর মান বেরিয়ে হয়ে গেল। এখন সিস্টেম কি, এগুলো আমরা বাদ দিয়ে দেবো। এগুলো বাদ দিব, এই পার্টটা সবসময় বাদ হবে। এবং এই যে y যে আছে এইটাও আমরা বাদ হবে, এটাও বাদ হবে, এটা বাদ হবে, এটা বাদ হবে। সবসময় ওই পার্টটা বাদ হবে, এবং ওই যে y যেটা নিচে যেটা ওই পার্টটাও বাদ হবে। যেখানে থাকবে সেখানে আমরা 0 বসাবো। বসাই, y এর মান হলো 0 বসাই, +1, y এর মান 0 বসাই, y এর মান 0 বসাই, -1, তাহলে উপরে 1 নিচে -1 হবে, -1। উত্তর আমাদের এইটা, -1। এবং এটা ঢাকা বোর্ড 24, আমরা কিন্তু সবই বোর্ডের প্রশ্ন করাবো। ঢাকা বোর্ড 24-এ এটা এসেছিল, ঢাকা বোর্ড 24-এ এসেছিল। দেখো খুব সোজা নিয়ম, কিন্তু মানে যেটা যার মান চাবে সেটা নিচেটা এগুলো 0 ধরবে, এবং ওই পার্টটা সবসময় বাদ হবে, এবং যেটা পাইছি সেটাও বাদ হবে এখানে। আর বাকি টুকের মধ্যে শুধু মানটা বসিয়ে দেবো, ওই মানটা 0 হলে 0, 1 হলে 0 বসালাম, 0 বসালাম, হয়ে গেল। আমরা এই ধরনের অঙ্ক আরেকটা করি, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। এই ধরনের অঙ্ক আমরা আরেকটা করি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 24। কীরকম? x + 5 x - 1 x - 3 = p x - 1
প্লাস কিউ এক্স মাইনাস থ্রি। বলছে পি ও কিউ এর মান কত, পি এর মান কত, কিউ এর মান কত, এই দুইটাই চাইছি। তো আমি শিখাই দিচ্ছি কি যেটার মান চাপবো, মনে করলাম প্রথমে পি এর মান, তো পি এর মান হলে যে পি এর মান এই পাশে এটা ইকুয়াল টু জিরো ধরবো, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল কত ওয়ান। এখন এই পার্টটা কিন্তু পুরোটাই বাদ, পি হোক আর কিউ হোক এই পুরো মানটা পুরোটাই বাদ, এবং এই অংশটাও এখানে বাদ দিতে হবে, এই অংশটা বাদ দিই, তাহলে এই মানটা এই ওয়ানটা আমরা এই জায়গাটায় বসিয়ে দেবো, ওই অংশটা যেটা সেটাও বাদ এবং পুরো ওইটাও বাদ বসাই, কত ওয়ান প্লাস ফাইভ এক্সের মান ওয়ান মাইনাস থ্রি, সিক্স ভাগ মাইনাস টু, তাহলে উত্তর হবে মাইনাস থ্রি, উত্তর কত মাইনাস থ্রি। হ্যাঁ এরকম করে তোমরা কিউটাও বের করতে পারবো, কীরকম কিউটা বের করবো আমরা আবার দেখাই। এবার মনে করো কিউ এর ক্ষেত্রে আমরা এটা কিন্তু আমরা পি এর মান পাইলাম, কিউ এর ক্ষেত্রে আমরা কিউ এর নিচে কত আছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু কত থ্রি, তাহলে এক্স ইকুয়াল টু থ্রি মানে আমরা কিন্তু এক্স মাইনাস থ্রি ধরছি, তাহলে এক্স মাইনাস থ্রি বাদ এবং এই অংশটাও বাদ, তাহলে এখানে আমরা মান বসাবো কিউ ইকুয়াল টু এই জায়গায় মান বসাবো কত থ্রি প্লাস ফাইভ, থ্রি মাইনাস ওয়ান আট থেকে দুই ভাগ দুই কত চার, তাহলে কিউ এর মান কত পাইলাম আমরা চার। ঠিক আছে আমাদের উত্তর, খুব সহজ নিয়ম কিন্তু এটা, এবং এটা এক মিনিটও লাগবে না এইভাবে এই অঙ্কটা এইভাবে করতে, কিন্তু যদি আমরা অন্য নিয়মে করতে যাই সমাধান মূল নিয়মে করতে যাই সেখানেও সমস্যা হবে, এবং ক্যালকুলেটর দ্বারা এই অঙ্কটা করা সম্ভব না, হবে না নিয়ম নেই। এরপরে আমরা যেটা করবো একটা বহুপদীর অঙ্ক করাই দ্বিতীয় অধ্যায়ে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা রাশি বোর্ড 23-এ আসছে। হচ্ছে এক নম্বর এটা প্রতিসম কিনা, প্রতিসম। দুই নম্বর হলো বলছে সমমাত্রিক কিনা, তিন নম্বর বলছে হলো চক্রকর্মিক কিনা। তাহলে সমমাত্রিক মানে সিমেট্রিক, মানে এরকম আমার এই বডিটা এই পাশে যায় এই পাশে যায়, যদি সমান হয় সেটা সিমেট্রিক ইংরেজিতে বলে, তো এক্স হবে ওয়াই সমান, ওয়াই হবে এক্সের সমান, অর্থাৎ এ হতো বি, বি হবে ই। তার মানে তোমরা জানোই এক্সের মান কত বসাবো, যেহেতু এক্স হয় এক্সের মান ওয়াই বসাবো, আবার ওয়াই এর মান এক্স বসাবো, তো বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এক্সের জায়গায় কত বসবো ওয়াই, ওয়াই জায়গায় কত বসবো এক্স, আর জেড স্কোয়ার থাকবে, জেডের এখানে কোনো কাহিনী নেই। তা দেখো আগেরটাই ফিরে আসি, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তার মানে আগেরটাই যদি ফিরে আসে তাহলে প্রতিসম, যদি না হয় তাহলে তখন নয়। সমমাত্রিক মাত্রা কিন্তু দেখো সবগুলোর ক্ষেত্রে দুই, আমার সমমাত্রিক। চক্রক্রমিক মানে চক্রাকারের, মানে চক্রাকারের বিষয়টা, মানে এক্সের মান হবে ওয়াই, ওয়াইয়ের মান হবে জেড, এক্সের মান হবে ওয়াই, ওয়াইয়ের মান হবে কি জেড, চক্রাকার। তার মানে বিষয়টা বোঝাচ্ছে এরকম, এক্সের মান হবে ওয়াই, ওয়াইয়ের মান হবে জেড, আর জেডের মান হবে এক্স। বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্সের মান বসে ওয়াই, ওয়াইয়ের মান বসাই আমরা জেড, আর জেডের মান বসাই এক্স, বসাইলাম কিন্তু এক্সের মান ওয়াই, ওয়াইয়ের মান জেড, জেডের মান এক্স, দেখো ওটাই ফিরে আসছে এক্স স্কোয়ার প্লাস, মানে প্রশ্নটাই যদি আবার ফিরে আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, প্রশ্নটাই আসছে, তার মানে চক্রক্রম, তার মানে এখানে তিনটাই রাইট, 1 2 3। এখন আমরা নেক্সট অধ্যায়ে যাব, এখন আমরা নেক্সট অধ্যায়ে যাব। নেক্সট অধ্যায় কি আছে, নেক্সট অধ্যায় আমাদের সিলেবাসে এইবারকার সিলেবাসে আছে হলো, যেটা নেক্সট অধ্যায় আছে সেটা হলো অসীম ধারা, অসীম ধারা। আমরা নেক্সট অধ্যায়ে যাই অসীম ধারা। অসীম ধারা আমরা যাই দেখি, অসীম ধারা যেটা খুবই ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ড 24-এ আসছে, সেটা আমরা দেখাই। ঢাকা বোর্ড আসলে এটা 23-এ আসছে। কীরকম অঙ্কটা, 1/3, 2/3, 9/11 আর 8/9, যাক এরকম 1 3 2 3 9 11 8 9 এরকম আছে। বলছে সাধারণ পদ কত, সাধারণ পদ কোনটি, সাধারণ পদ কোনটি, এটা আমরা আসলে অপশন টেস্ট করব,
কীরকম ক খ দেখি কী কী দেওয়া আছে। এন স্কোয়ার বাই 2 এন স্কোয়ার প্লাস 1 ক নম্বর দেওয়া আছে। এন স্কোয়ার ভাগ এন স্কোয়ার প্লাস 2 আরও দেওয়া আছে গ ঘ আরও দেওয়া আছে। আমরা মনে করেন 2-3টা টেস্ট করি দেখি এলের মধ্যে উত্তর হয় কিনা। কীরকম এইরকম অঙ্ক আসলে সবসময় 1 এনের মান 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে। কিন্তু আমরা সবসময় টেস্ট করবো এনের মান 2 দিয়ে এবং এই সেকেন্ডটা আমরা টেস্ট করবো। যদি সেকেন্ডটা মিলে, প্রথমটা সবসময় 1 দিলে ক মিলবে, খও মিলবে, গও মিলবে, ঘও মিলবে 1 দিলে। এই জন্য আমরা 1 দিয়ে করবো না, আমরা করবো 2 দিয়ে। টেকনিকটাই হলো 2 দিয়ে এনের মান 2 বসাই এখানে। 2 স্কোয়ার ভাগ 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1, তার মানে আমাদের কত হলো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 1 9, তাহলে উপরে হবে 4 ভাগ 9। কাটাকাটি যায় না, মিলে নেই কিন্তু কাটাকাটিও যায় না। এখানে বসাই দেখি 2, তাহলে এনের মান 2 স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস 2, 4 ভাগ 2 দুগুণ 4, 1 4 2 6, কাটাকাটি করে 2 3, তার মানে 2/3। এই যে মিলে গেছে 2/3, তার মানে আমাদের উত্তর হবে খ। কিন্তু খুব সোজা নিয়ম আমি করেছি, এরকম নিয়ম কেউ করায়নি n = 2 দ্বারা বাংলাদেশে সেটা। নেক্সট এরকম আমরা তাহলে আরেকটা অঙ্ক দেখি, যেহেতু এই অঙ্কটা প্রচুর আসে এই ধরনের আরেকটা অঙ্ক দেখি। এগুলো খুব সুন্দর নিয়ম করাইছি, তোমরা দেখতে পারো, যে কারো দেখতে পারো, বাংলাদেশের যে কোনো ইউটিউবার বা যে কোনো সেলিব্রিটি দেখতে পারো, এত সুন্দর ক্লাস নেয় নেই এই বিশেষ করে এই অঙ্কগুলো হায়ার ম্যাথে। এরপর আসে আরেকটা অঙ্ক দেখে, এরকম একটা, যেহেতু ভালো লাগছে এই ধরনের অঙ্ক প্রচুর আসে। 3 2 এরকম দিছে। এটা আসছে হলো দিনাজপুর বোর্ড 21। বলছে এটা হলো সাধারণ পদ কত, সাধারণ পদ কত, একই অঙ্ক। আমরা দেখি, যেহেতু একটা ভালো লাগছে এরকম অঙ্ক আরও দেখি। আসলে ক নম্বর দিছে √n, গ নম্বর দিছে n, ঘ নম্বর দিয়েছে n স্কোয়ার। আমি বলছি কি সবসময় কত কি বসাবো, n এর মান 2 বসাই, এখানে 2 বসাই 3, এই যে n এর মান 2 বসালাম, 2 বসাই। এটা দেখি মেলে কি না, এটা মেলে। দ্বিতীয়টার সাথে চেক দেবো, যেহেতু n এর মান 2, প্রথমটা না দ্বিতীয়টা, যেহেতু n এর মান 2 মেলে না। তাই আমরা খ নম্বরে দেখি n এর মান আমরা কত বসাবো না, 2 বসাবো, n এর মানটা 2 বসাই, এই দেখো মিলে গেছে, এই যে মিলে গেছে, তার মানে এইটা অ্যান্সার। সবসময় 2 বসাবো, খুব সুন্দর একটা নিয়ম, তোমরা দেখলেই বুঝতে পারবে। আসলে আমরা দেখি আর এই অধ্যায়ের তেমন কোনো ইম্পর্টেন্ট অঙ্ক আছে কিনা। সব অঙ্কই সোজা, অঙ্কগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এমন অঙ্কগুলো করাচ্ছি যেগুলো একটু কঠিন এবং ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা পাবা কম। আমার ক্লাসটা করলে সুন্দর করে পেয়ে যাবে তোমরা, সেটাই করাচ্ছি। নেক্সট সোজা জিনিস, তারপরেও করাই দিচ্ছি। 1.25 কে বলছে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, মূলদীয় ভগ্নাংশ, তার মানে পুনঃপুনিক এখানে আছে 1.25। তো এগুলো আসলে সাধারণত এটা মানে কি 1.2 যার উপরে পুনঃপুনিক থাকবে সেটা চলতেই থাকবে। এটা জেনারেল ম্যাথও আছে, কিন্তু যারা 27-এর পেছে, তো এই অঙ্ক জেনারেল ম্যাথও আছে। আচ্ছা, এখন আসি থেকে আমরা মূলত এটা ক্যালকুলেটার চাপবো। কি আছে অপশন? ক নম্বর 113 ভাগ 9, খ নম্বর 113 ভাগ 89, গ নম্বর 113 ভাগ 90, এরকম ঘ নম্বর 113 ভাগ 999। এখন আমরা ক্যালকুলেটার চাপবো, আসলে এটা ক্যালকুলেটার চাপবো, যেটা দেখবো যে 1.25555 বাড়ছে সেটা দেখবো। তাহলে আমরা একটু ক্যালকুলেটার চাপি, আমরা 113 ভাগ 9, কত আসছে? আচ্ছা, এরপর আসছে হলো আমাদের কত আসছে 113 ভাগ 90, এটা আগে চাপি। আর এটা আসছে কত 113 ভাগ 9, এটা সরি, এটা 12.5555 এরকম আসছে। এটা আমি করি দেখলাম
1.25555 এই ঘর নম্বরটা। খ নম্বরও তুমি দেখবা এটা কিন্তু 12-র পরে, আর এটা হচ্ছে 1.1-এর পর পয়েন্ট, আর এটা 12-র পর পয়েন্ট। তার মানে এই ঘরের সাথে ক্যালকুলেটার চাপার পর দেখলাম আমরা এটা আসছে, ঠিক এটা, তার মানে এটাই উত্তর। অন্যগুলো চাপি দেখবা যে এটা আসবে না। এই হলো আরেকটা, এটা সোজা জিনিস, এটা মোটামুটি সবাই জানে এই নিয়ম। আমরা নেক্সট অধ্যায়ে যাই। আমরা এই অধ্যায়ে তেমন আর ইম্পর্টেন্ট অঙ্ক কম আছে। আমরা নেক্সট অধ্যায়ে যাবো। আমরা নেক্সট অধ্যায়ে আমাদের সিলেবাসে আছে নেক্সট অধ্যায়ে আছে আমাদের সিলেবাসে হলো ত্রিকোণমিতি 8.3, 8.23ও আছে, কিন্তু সাধারণত 3টাই সিলেবাসে বেশি আছে, এই জন্য আমি 3 থেকেই করাচ্ছি। 8.3 যেটা হলো ত্রিকোণমিতি। তাহলে আমরা ত্রিকোণমিতি আমরা অঙ্ক শুরু করি। প্রথম যেটা দিয়ে শুরু করবো, আসলে এটা আসছে হলো চট্টগ্রাম বোর্ড 24। কীরকম অঙ্কটা? চট্টগ্রাম বোর্ড 24, খুবই ইম্পর্টেন্ট। tan n π/2 প্লাস থিটা -1/√3 বলছে থিটা ইকুয়াল টু π/3 হলে n ইকুয়াল টু কত, এটা বলছে। তো এখানে অপশন দেখি বোঝা যায় কোনটা উত্তর হবে। -1/3, খ নম্বর হবে দেওয়া আছে মাইনাস, এত গ নম্বর দেওয়া আছে 5/3, ঘ নম্বর দিচ্ছে 1। এই এনের মান কখনোই মাইনাস বা ভগ্নাংশ হইতে পারে না যদি এর সাথে 90 ডিগ্রি গুণ আকারে থাকে, অর্থাৎ π/2 মানে 90 ডিগ্রি। এটা যদি গুণ আকারে থাকে এর সামনে এই ভগ্নাংশ, এই এনের মানটা কখনোই ভগ্নাংশ বা মাইনাস ঋণাত্মক হবে না। তাহলে এটা হবে কি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4। তাহলে 1 2 3 4 মানে এখানে কে 1 2 3 4 কোনটা উত্তর? 1 2 3 4 এইটা। যদি 2 3 এমন হইতো ওটাও হতে পারতো। এটা সহজে বোঝা যায়, আর অন্য নিয়মে করা যাবে। তো এটা যেহেতু সোজা, তা আমরা সোজা নিয়মে করলাম। এনের মান কখনোই ভগ্নাংশ বা ঋণাত্মক হবে না। তাহলে কি হবে? তাহলে 1 2 3, তার মানে এখানে 1 আছে, তাহলে এটাই উত্তর। এটা একটা সোজা পদ্ধতিতে আমি অঙ্কটা করাইলাম। যেহেতু আমাকে অঙ্কটা পাইতে হবে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যেই, এই জন্য আমরা এটা সোজা নিয়মে আমরা অঙ্কটা করলাম। আমরা নেক্সট আসি দেখি। নেক্সট প্রশ্ন হলো কুমিল্লা বোর্ড 22। কুমিল্লা বোর্ড 22-এ আসছে, সেটা আমরা দেখব। সেটা হলো tan -1/√3 π/2 থিটা π/3, এটা সত্য দেওয়া আছে পাই পর্যন্ত। তার মানে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হইতে হবে। তাহলে আমরা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মানে এই ঘর হলো দ্বিতীয় ঘরটা। দ্বিতীয় ঘরে কি ট্যান আসলেই নেগেটিভ, ট্যান এখানে পজিটিভ। এই ট্যান নিজের ঘর হলো এই ঘর, আর ট্যান এই ঘরও মাইনাস, এই ঘরও মাইনাস, আর প্রথম ঘর যেটা অল পজিটিভ, এখানেও প্লাস। ট্যান নিজের ঘরে প্লাস, আর প্রথম ঘর বা অল ঘরে প্লাস, আর অন্য দুই ঘরে মাইনাস। তার মানে ট্যান তো এখানে মাইনাসই। তাহলে এখানে আমরা করবো, এখানে করতে হলে কি করতে হয়? ট্যান থিটা ইকুয়াল টু এই 90 ডিগ্রি আর 227 ডিগ্রি দিয়ে করা যায় না, হয় 180 ডিগ্রি নাহলে 360 ডিগ্রি দিয়ে করতে হয়, কারণ এটা বেজোর আছে। 1 × 90 ডিগ্রি, 3 × 90 ডিগ্রি, তার মানে এটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা 180 ডিগ্রি নাহলে 360 ডিগ্রি করবো। তাহলে 180 ডিগ্রি থেকে এইটা পাইতে হলে বিয়োগ করবো, যেহেতু আগের ঘর, আর এই ঘর পাইতে হলে 180 ডিগ্রি থেকে যোগ করবো। তাহলে আমরা যেহেতু আমাদের এই ঘর, তাহলে আমরা কী করবো? ট্যান, আগে এটা দেখবো ট্যান কত ডিগ্রি মান, ট্যান 30 ডিগ্রি মান। তাহলে আমাদের যদি এই ঘর কনভার্ট করতে হবে, এই ঘর নিজেই নেগেটিভ, এই জন্য নেগেটিভটা উঠে যাবে, কারণ ট্যান নিজেই নেগেটিভ, এই জন্য নেগেটিভটা উঠে যাবে। তাহলে 180 ডিগ্রি থেকে কী করবো? যেহেতু এই ঘরে আগের ঘর, তাহলে আমরা এই জন্য বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলাম। তাহলে থিটা ইকুয়াল টু কত পাইলাম? 180 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দিই 150 ডিগ্রি। আমরা এটা π/180 ডিগ্রি দিলেই আমরা এটা কিসে পাবো? রেডিয়ানে পাবো। আমরা যদি π/180 ডিগ্রি করি তাহলে আমরা কিসে পাবো? রেডিয়ানে পাবো। এটা করলে আমরা পাই, ক্যালকুলেটার চাপলে পাবো 5π/6। এটাই অ্যান্সার ওই ঘরের জন্য। আমরা নেক্সট অঙ্কে যাই।
আমাদের নেক্সট অঙ্ক আসছে হলো বরিশাল বোর্ড 15। দেখলে একটু কঠিন ইম্পর্টেন্ট, আমরা সেটাই করাচ্ছি, যেটা তোমরা আসলে কম পাবা পরীক্ষায়, ভুল করবা, সেই অঙ্কগুলো আমি করার চেষ্টা করতেছি। নেক্সট, এটা আসছে হলো বরিশাল বোর্ড 15, এবং আমি কিন্তু শর্টকাট নিয়মে করাচ্ছি, আমি কিন্তু বইয়ের কোনো নিয়ম বা নোটের কোনো নিয়ম করাচ্ছি না। এটা হলো আসিফ স্যারের হলো টেকনিক। আমি দীর্ঘ 23 বছর থেকে এই পেশায় আছি। আমি 2003 সাল থেকে আজকে 26 সাল, আমি দীর্ঘ 23 বছর থেকে আমি এই পেশায় আছি, এবং গণিতের উপর আমি মানে প্রথম থেকে আছি। এবং আমি 2004 সালে আমি যখন রংপুরে পড়ি, পুরো বিভাগের মধ্যে ফার্স্ট হয়েছিলাম আমি অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াডে। আচ্ছা যাই হোক, আমি নিজের কথা না বলি, এখন আসে থেকে তো এ বি সি ডি, তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের কি চাইছে, আসলে চাইছে কি সেটা আগে জানি। সাইন এ কত, এটা কিন্তু হঠাৎ করে তুমি পারবা না, হঠাৎ করে ত্রিকোণমিতিটা একদম হঠাৎ করে পাবা না, কঠিন। এটা বৃত্তস্থ চতুর্ভুজ, খেলা জেনারেল ম্যাথে পড়ছো তোমাদের, চতুর্ভুজ অধ্যায়টা ছিল বৃত্তস্থ। বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বিপরীত, তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা কত 60, যেমন দুইটা মিলে 180 হতে হবে, তাহলে 60 ডিগ্রি পাইলাম, তাহলে এর মান কিন্তু 60 ডিগ্রি পাইলাম। সাইন এ হলো কত 60 ডিগ্রি, এ হলো কত সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি মান কত √3/2, এটাই অ্যান্সার। দেখো এইটাই অ্যান্সার, সাইন 60 ডিগ্রি মানে হলো √3/2। তাহলে আমাদের কিন্তু এই অধ্যায় মোটামুটি হয়ে গেল, যে এগুলো দরকার আসলে সেগুলো হয়ে গেল। এরপরে সিলেবাসে আছে আমাদের হলো সূচক ও লগারিদম। এটাতে আমি খুব সুন্দর টেকনিক শেখাবো তোমাদের, সূচক ও লগারিদম। এটা হলো অধ্যায় 9, অধ্যায় সূচক ও লগারিদম। কীরকম আমাদের এটা, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, 23 আর বরিশাল বোর্ড 22, এটা প্রচুর আসে, তোমাদেরও আসতে পারে, প্রচুর ইম্পর্টেন্ট। কীরকম, ওয়াইয়ের পাওয়ার ওয়াই, √ওয়াই, আসলে এটা বইয়ের মধ্যে ছিল এক্স বা এ, বইয়ের এটা উদাহরণ হুবহু অঙ্ক। ওয়াই বলে বলছে ওয়াইয়ের মান কত, অথবা √ওয়াইয়ের, এখানে কিন্তু √ওয়াই আসছে, এটা বলছে এই দুইটার মান চাবে, হয় ওয়াই চাবে নাহলে ওয়াই স্কোয়ার, যেটাই চাই চাপ, তোমরা মুখস্থ রাখবে। এটা আসলে করতে গেলে অনেক সময় নেবে, এটা কখনোই চেঞ্জ করে দিবে না। ওয়াই তার পাওয়ার ওয়াই, ব্র্যাকেটের √ওয়াই, ওয়াই √ওয়াই নিচে সাথে লাগা, তার পাওয়ার ওয়াই, এ হইতে পারে, এক্সও হইতে পারে, এটা কখনো চেঞ্জ আসবে না। তাহলে এটার মান মুখস্থ যদি রাখো 9/4, তোমরা করিয়েও দিতে পারবো, কিন্তু লাভ নাই তো, কারণ এমসিকিউ পাইতে হবে কত 1 মিনিটের মধ্যে। তাহলে ওয়াইয়ের মানটা সবসময় হবে 9/4, তাহলে √ওয়াই তাহলে কত হবে 9/4 করলে 3/2, এটা অ্যান্সার। পরীক্ষায় কিন্তু এটা আসছে, এটাও পরীক্ষায় আসে, এই ধরনের কয়েকটা অঙ্ক পরপর আসছে, তোমরা দেখতে পারো। সহজ নিয়ম, ওয়াইয়ের মান যদি 9/4 বা এক্সের মান 9/4 মুখস্থ করে, তাহলে √ওয়াই থাক না ওয়াই স্কোয়ার থাক, তোমরা সেটা স্কোয়ার অথবা রুট করলেই সেটা পেয়ে যাবা। এটা হলো খুব সুন্দর একটা নিয়ম। আমরা নেক্সট অঙ্ক আসি, খুব চমকপ্রদ একটা অঙ্ক, যেটা আসলে খুব সুন্দর নিয়মে আমি করাবো, এটা কেউ করায়নি আসলে। কীরকম, ঢাকা বোর্ড 22, √p, এটা হলো 6, √12, এটা হলো কিউ, √18। খেয়াল করে দেখবে এই দুইটা যোগফল, এই যে, এবং বলছে এখানে পি কিউ সমান কত, এটাও চাইতে পারে, অথবা পি আর সমান কত, এই দুইটাই চাই, এবং প্রচুর আসছে, হয় পি কিউ এর মান কত অথবা পি আর এর মান কত, এই দুইটা চাই। তা সহজ বুদ্ধি হলো এখানে খেয়াল করবো অঙ্কটা সবসময় এমনই দেয়, 6, এটা কত 12, 6 আর 12 যোগ করলে কত হয় 18, এই যে 18 মিলে যাবে, তাহলে বুঝবে যে এই অঙ্ক। আমি আরেকটা অঙ্কও দেখাবো, সমস্যা নেই। তাহলে এরকম অঙ্ক হইলে যদি বলে পি কিউ এর মান, হ্যাঁ যদি বলে পি কিউ এর মান কত, এই পি আর কিউ এর মান কত, তাহলে এই আর
আর মুখস্থ, তাহলে তোমার তাড়াতাড়ি এমসিকিউ হবে। এবং যদি বলে এই পি আর এর মান কত, তাহলে এই মাঝখানেটার উপর যেহেতু পি আর বাদ, তাহলে কি থাকে কিউ, তাহলে এই কিউ এর উপরে স্কোয়ার হবে। পি পি এই দুইটা পি কিউ এর ক্ষেত্রে এটা যখন লিখবো এমনি লিখবো, আর যদি কয় পি আর কত তখন নাই কোনটা, এটা কিউ, তাহলে কিউ স্কোয়ার। সহজ বুদ্ধি, পি কিউ হইলে নাই কি আর, তাহলে আর দিয়ে উত্তর, আর পি আর এর ক্ষেত্রে নাই কি কিউ, তাহলে কিউ দিয়ে উত্তর। বুঝা গেছে কথা? পি কিউ এর ক্ষেত্রে হবে আর পি আর এর ক্ষেত্রে হবে এটা স্কোয়ার। এ ধরনের অঙ্ক আরও আসছে, আমি একটু দেখাই তোমাদের, ভালো লাগবে আরও। খুব সোজা, এটা পি কিউ এর মান চাইছে এটা, আর পি আর এর মান চাইছে এইটা, উত্তর হবে এরকম। আমি আরেকটা অঙ্ক দেখাই, তাহলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হবা। কীরকম? এটা হলো যশোর বোর্ড 22-এ আসছে, যশোর বোর্ড 22-এ আসছে। রুট ওভার এক্স এর পাওয়ার হলো, এক্স এর ভিতরে হলো 3 ইকুয়াল টু কিউবিক রুট 6y, এটা হলো জেড। এইটা আসছে পরীক্ষা, বলছে এখানে বলছে এক্স ওয়াই এর মান কত, এই যে এক্স ওয়াই এর মান কত, তুমি খেয়াল করি দেখো, এটা কিন্তু সালে আছে, দেখো 3 আর 6, 3 আর 6 যোগ করলে দেখো এই যে 9 আসছে, দেখছো? আর অন্য কিন্তু আসেনি, এই দুইটা অঙ্কই এভাবে আসছে। তাহলে এই 3 আর 6 যোগ করলে 9 হবেই এটা সবসময়। তাহলে এই এক্স ওয়াই এর মান কত হবে? আমি কিন্তু বলি যে এই এক্স ওয়াই এর মান কত হবে, এইটা জেড, তোমরা বলো কত হবে, কমেন্টে লিখবা। অথবা এক্স আর ওয়াই এর মান, এক্স আর জেড, এই প্রথম আর শেষেরটা হইলে এক্স আর জেড হইলে কি হবে, নাই কি, তাহলে এক্স জেড এরকম নাই কি, তাহলে ওয়াই, তাহলে এই মাঝখানেটা হলো স্কোয়ার হবে। দেখো কত সুন্দর নিয়ম আসলে। এখন এরকম নিয়ম আসলে কেউ কখনো করাইছে কিনা আমার জানা নেই। আচ্ছা, এটা সূচক গেল, আমরা এখন লগারিদমে আসি। আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি তোমাদের, যেগুলো তোমরা কম পাবা সেগুলোই করাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল যেগুলো আসে এগুলো তো সবাই পারে, সবাই করে। লগ রুট ওভার 27x 2/3 বলছে এক্স ইকুয়াল টু কত, এটা কিন্তু জেনারেল ম্যাথেও আছে, এক্স ইকুয়াল টু কত। তবে তোমাদের সূচক লগারিদম তোমাদের মানে সিলেবাসে ছিল না জেনারেল ম্যাথ। তাহলে আমাদের সিস্টেম কি, এইটা এখানে যাবে আর এইটা এখানে যাবে আর লগ উঠে যাবে। তার মানে কি, লগ 27x, এটা 3 দুগুণ 6 আর 2 কত 8, অপ্রকৃত ভগ্নাংশ, 3 দুগুণ 6 আর 2 কত 8/3। তা সিস্টেমটা কি, এটা এখানে যাবে আর এটা এখানে যাবে, লগ উঠে যাবে। তাহলে এটা এখানে দেই, তাহলে রুট ওভার 27, তারপর এইটা দিব 8/3, এটা আবার এখানে যাবে এক্স। এখন তোমরা যে এই অঙ্কটা করাইছি কেন, এখানে ক্যালকুলেটার চাপবা, ক্যালকুলেটার নিয়ে রুট ওভার দিয়ে এটা যখন চাপা, উপরে যখন চাপা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, এটা ব্র্যাকেট দিয়ে আবার এখানেও ব্র্যাকেট 8/3 দিয়ে ক্যালকুলেটার যদি চাপো তাহলে এক্সের মান চলে আসবে আমাদের। ক্যালকুলেটার চেপে দেখো এক্সের মান চলে আসছে, দেখি এক্সের মান কত আসে। এক্সের মান আসে 81, এক্সের মান আসে 81। তা পরীক্ষায় দিচ্ছে 3/4, যেটা দেয় দোক 3/4 দোক, আর 81তে কোনো বিষয় না। তাহলে এটা আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাইলাম তোমাদের। এরপরে আসে আরও চমক অঙ্ক করাবো, যেগুলো আসলে স্টুডেন্টরা খুব চায় এই ধরনের অঙ্ক যেন দেয় আসলে। কীরকম? এটা আসছে হলো কুমিল্লা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, আমার লগের fx ইকুয়াল টু, যদি আমি যেটা নিয়ম যেটা এ টু দি পাওয়ার এক্স হয়, মানে এর মান যে কোনো হইতে পারে, এর মান 1 2 1 বাদে 2 3 4 যে কোনো সংখ্যায় হইতে পারে। যদি এমন হয় তাহলে এর রেঞ্জ নির্ণয়ের সূত্র, রেঞ্জ নির্ণয়ের সূত্র হলো রেঞ্জ ইকুয়াল টু হবে 0 থেকে ইনফিনিটি। এই তাই অঙ্কটা আসলে এইটা না, আসলে অঙ্কটা আসলে fx ইকুয়াল টু 5 পাওয়ার x হলে বলছে রেঞ্জ কত। তাই রেঞ্জ আমরা কী করবো, রেঞ্জ আমরা কী করবো, তাহলে প্রথমে 0 দেবো, তারপর কী দেবো ইনফিনিটি। এই যে দেখো এর জায়গায় 5 দিছে, আমি বলছি না 2 3 5 4 যাই দেয়, এর জায়গায় 5 দিছে, যাই দেয় দোক। কোনো সংখ্যার যদি পাওয়ার এক্স হয় তাহলে উত্তর সবসময় রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি। এটা মুখস্থ করলেই তো হয়ে গেল। এরপরে দেখো খুব সুন্দর নিয়মে কিন্তু করাইলাম, অঙ্ক করার দরকার নেই, কারণ এমসিকিউয়ে তো তোমরা সময় পাবা না। যে আমি তো অঙ্ক করেই দিতে পারবো, কিন্তু সেটা লাভ নেই, কারণ 1 মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে, 1 মিনিটও সম্ভব না। এরপর আসো দেখি fx ইকুয়াল টু, এরকম যদি হয়
লন এ মাইনাস এক্স, নিচে আছে এ প্লাস এক্স, এরকম যদি হয় এ প্লাস এক্স এ মাইনাস এক্স, তাই হোক এটা এরকম যদি হয় তখন আসলে রেঞ্জ কত, তখন আসলে রেঞ্জটা কত, তখন রেঞ্জ ইকুয়াল টু সূত্র হলো রিয়াল নাম্বার, এরকম রিয়াল নাম্বার। তার মানে এই অঙ্কটা কত সালে আসছে সেটা আমরা একটু দিয়ে দিই। ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ড 24-এ আসছে। তাহলে আমরা আসলে এই অঙ্কটা এফ এক্স ইকুয়াল টু লন 8 প্লাস এক্স 8 মাইনাস এক্স, এখানে 8 থাক না 100 থাক না 50 থাক কি থাক সবসময় উত্তর হবে কি, রেঞ্জ হবে কি রিয়াল নাম্বার, মোটা করে দেয় রিয়াল নাম্বার। দেখো কত সুন্দর নিয়ম, আরও অনেক আছে কিন্তু আসলে ভিডিওটা অনেক বড় হবে দেখে আমি এত বড় করতেছি না, আমি চেষ্টা করতেছি ছোট করার, যেগুলো খুব দরকার সেই অঙ্কগুলো দেওয়ারই আমি চেষ্টা করতেছি। এবার আসো 10ম অধ্যায়, দ্বিপদী বিস্তৃতি, অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি, যেগুলো তোমরা আটকে যাবে এই জাতীয় জিনিসগুলো আমি করাবো। NC2 NC3 এটা কিন্তু MCQ আসতে পারে, SQ আসতে পারে, আবার কতেও আসতে পারে, এত ইম্পর্টেন্ট অঙ্ক এটা। হলে এন এর মান কত, তাই আমরা এটা ক্যালকুলেটর না দিয়ে নিয়মে অঙ্কটা করি। কি নিয়ম, এই ধরনের নিয়মটা আমরা শিখে যাবি, তারপর অঙ্কটা করি। এত হলে এন এর মান কত, এই নিয়মটা হলো NCR প্লাস 1, মানে এক বেশি হবে, এটা যা হবে তার এক বেশি হবে, 2 আর 3, এটা আর একটা, এটা যদি হয় সূত্রটা হলো এমন, এটা থেকে এটা বিয়োগ করবে n মাইনাস আর ইকুয়াল টু হবে আর প্লাস 1, এটা হলো সূত্র। যদি এত হয় এত হলে এত হবে, এটা হলো সূত্র। কি, এই এন থেকে এন মাইনাস এই আর নিচেরটা বিয়োগ করবো ইকুয়াল টু এই যে নিচে যেটা থাকবে সেটা আমরা এখানে লিখবো আর প্লাস 1। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, দেখি এন এর মান বেড়ায় কিনা। তাহলে কি হলো, এখানে n মাইনাস 2 এই যে এটা থেকে এটা বিয়োগ ইকুয়াল টু কত, এই নিচেরটা হবে 3, এই যে n মাইনাস 2 নিচের সাবজেক্টটা 3, তাহলে n এর মান ইকুয়াল টু কত হলো 3 প্লাস 2 ইকুয়াল টু কত 5। এইভাবে করলে তিনটাই হয়ে গেল, শর্টকাটও করা যাবে কিন্তু এটাই মনে হয় বেশি ভালো। ঠিক আছে, ধরনের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা আসি নেক্সট, এটা আসছে যশোর বোর্ড 16, যশোর বোর্ড 16-তে আসছে। কীরকম অঙ্ক, এন এটা হলো ফ্যাক্টোরিয়াল, এটা এই চিহ্নটাকে বলে ফ্যাক্টোরিয়াল, এটা এইভাবে এল আশ্চর্যবোধক চিহ্ন, তো চিহ্ন এলার চিহ্ন হইতে পারে, আশ্চর্যবোধক চিহ্ন হইতে পারে, অথবা এরকম দুইটাই কিন্তু ফ্যাক্টোরিয়াল। ডিভাইডেড বাই বলছে n মাইনাস 2 ইকুয়াল টু কত বলছে, এইটা তো আননোন টাইপের অঙ্ক, কিন্তু এটা কিভাবে পাবা আসলে, এটা ফ্যাক্টোরিয়াল নিয়মটা আগে জানো, সূত্র তাই এমনি পাবা। নিয়মটা কি আসলে এরকম, মানে ধরো মনে করো ফ্যাক্টোরিয়াল এ আছে, আমি যদি এটা বাইর করি দিই, এটাকে যদি বাইর করি তাহলে এখান থেকে এক বিয়োগ হয়ে এটা ফ্যাক্টোরিয়াল আকারে হবে, এটা কিন্তু মুক্ত হয়ে গেল, এটা কিন্তু মুক্ত, এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল নেই, কিন্তু যখন বাইর করবে তখন এখান থেকে এক বিয়োগ করেই লিখতে হয়, এটা হলো নিয়ম ফ্যাক্টোরিয়ালের। তাহলে আমরা সেটাই ইউজ করি, তাহলে একটা মিললে তখন কাটা দিতে পারবো, কোনটাকে করবো এটাকে নাকি এটা যদি বের করি এখান থেকে যদি এক বিয়োগ করি তাহলে 2 হয়, তাহলে আমরা ওই জন্য উপরেরটাই করবো। এটাকে মুক্ত করি, n মাইনাস 1টা মুক্ত করলাম, এটাকে মুক্ত করে দিলাম, কিন্তু ফ্যাক্টোরিয়াল নেই, তাহলে এখন যদি এটা করি এখান থেকে এক বিয়োগ হবে, n মাইনাস 1 এর সাথে এক কী হবে বিয়োগ হবে, ডিভাইডেড বাই n মাইনাস 2। তারপরে এখানে কিন্তু n মাইনাস 2, এখানেও n মাইনাস 2, এটা কিন্তু কাটা যায়, তাহলে উত্তর কি n ইন্টু n মাইনাস 1, এটাই আমাদের কি উত্তর, এটাই অ্যান্সার। অথবা এটা গুণ আকারেও থাকতে পারে পরীক্ষায়। দেখো কত সোজা নিয়ম করলাম। এবার আসে নেক্সট অঙ্ক। আচ্ছা, এরপরে আমরা নেক্সট অধ্যায়ে যাই, এতে মোটামুটি যেটা ইম্পর্টেন্ট আমি সেগুলোই করাই দেব। নেক্সট অধ্যায় হলো স্থানাঙ্ক জ্যামিতি, 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। যেমন বলছে 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0, বলছে এর সমান্তরাল রেখা কোনটি, সমান্তরাল রেখা কোনটি,
এখন সমান্তরাল রেখা করতে গেলে কিন্তু অনেক ঝামেলা আছে, আমরা সহজ সিস্টেম শিখি। 4x প্লাস সরি 3x প্লাস 4y ইকুয়াল কত 5। এখন এটার সাথে তুমি ইচ্ছা করলে এই যে এই এটার সাথে ইচ্ছা করলে 2 দিয়েও গুণ হইতে পারে, 3 দিয়েও গুণ হইতে পারে। দেখি কত দিয়ে গুণ দিছে, অপশন দেখলে আমরা বুঝতে পারবো। অপশন দিছে কি 3x মাইনাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0। খ নম্বর 6x মাইনাস 8y মাইনাস 5 ইকুয়াল টু 0। গ নম্বর 6x প্লাস 8y মাইনাস 5 ইকুয়াল টু 0। গ নম্বর ডট 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 আছে। এখন আমি বলছি এটার সমান্তরাল রেখা মানে এর সাথে কিছু গুণনীয়ক হবে, 2 দিয়েও গুণ হইতে পারে, 3 দিয়েও গুণ হয়। এখানে আমি প্লাস, এটাই শুধু এটা প্লাস থাকা লাগবে, এগুলো কিন্তু সবই মাইনাস, তা বোঝা যাইলে উত্তর না। আবার মনে করলাম যে এখানে ঘ নম্বরটা কি আছে, ঘ নম্বর আছে মাইনাস 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে এটা প্লাস, এটার মাঝখানে প্লাস থাকতে হবে, এটা একটা বিষয়। তার এমনি বোঝা যায় যে এটাই উত্তর। কীরকম 3x প্লাস 4y, এটা দিয়ে আমরা গুণ দিয়ে মনে করি 2 দিয়ে গুণ দিলাম, কিছু দিয়ে গুণ হবে, 3 দুগুণ 6 4 দুগুণ 8, 3 দুগুণ 6 4 দুগুণ 8, 3 দুগুণ 6 4 দুগুণ 8, 3 দুগুণ 4 দুগুণ 8। তার মিলে গেছে, মিলে গেছে। এটা কি থাক ধ্রুবকটা কি থাক এটা সমস্যা না। এই জায়গাটা এক্স আর ওয়াই যেটা থাকবে সেটার সাথে 2 3 4 কিছু গুণ আকারে যেটা উত্তর হবে সেটাই উত্তর। আর অন্যগুলো মেলে না, এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস মিলে না। তার মানে বোঝা গেছে কি সমান্তরাল রেখা সহজ বুদ্ধি হলো যেটা থাকবে তাকে 2 3 4 আকারে গুণ যেটা দেওয়া হবে গুণিনোক সেটাই হবে উত্তর। সহজ নিয়ম। এটা আমাদের আসছিল কি বোর্ডে, সেটা অবশ্য লিখে দেওয়া হয়নি। এটা আসছিল রাজশাহী বোর্ডে আসছিল, রাজশাহী বোর্ড 2020-21 আসছিল, 20 অথবা 21 দেখে নেব আসছিল এটা। নেক্সট অঙ্ক আমরা যাই, কিন্তু শর্টকাট নিয়মে আমি কিন্তু জাস্ট পরীক্ষায় 1 মিনিট পাওয়ার জন্য যে নিয়মটা দরকার আমি কিন্তু সেটাই করাচ্ছি তোমাদের, আমি কিন্তু অন্য কিছু করাচ্ছি না। ওটা সিলেট বোর্ড 21 আসছে, যেটা সিলেট বোর্ড 21 খুবই ইম্পর্টেন্ট। সিলেট বোর্ড 21 এটা 3টাতেই আসতে পারে, এমসিকিউ এসকিউ আর ক 3টাতেই আসতে পারে এই অঙ্কটা। কীরকম 2x মাইনাস y ইকুয়াল টু 7, তারপর কি আছে 3x প্লাস ky, 3x প্লাস ky ইকুয়াল টু দেওয়া আছে হলো 5। বলছে কে এর মান কত, এই দুটো সমীকরণ দেওয়া আছে, বলছে কে এর মান কত, এই দুটো সমীকরণ দেওয়া আছে, বলছে কে এর মান কত। তাহলে কে এর মান কত মানে এই দুটো সমীকরণ দেওয়া আছে বলতে এই দুটো সমীকরণ পরস্পরের উপর লম্ব দেওয়া আছে, এই দুটো সমীকরণ পরস্পর লম্ব হলে কে এর মান কত। তাহলে লম্ব হয় কখন, আগে আমরা স্ট্যান্ডার্ড সমীকরণ কি y ইকুয়াল টু mx প্লাস c, এটা হলো স্ট্যান্ডার্ড সমীকরণ। এখানে এমটা হলো ঢাল, দুটো সমীকরণ যদি হয় ঢাল দ্বয়ের গুণফল, অর্থাৎ m1 গুণন m2 ইকুয়াল টু হবে -1 যদি লম্ব হয়, লম্বর ক্ষেত্রে এটা। আর যদি m1 ইকুয়াল টু m2 হয় সমান্তরাল যদি হয় তখন এটা, সমান্তরালের ক্ষেত্রে হবে m1 ইকুয়াল টু m2 আর লম্বর ক্ষেত্রে হবে m1 গুণন m2 ইকুয়াল টু -1। তাহলে আমাদের এখানে বোঝা যায় লম্ব যেহেতু বলছে প্রশ্নটার মধ্যে, তাহলে অবশ্যই m1ও বের করতে হবে, m2 বের করে মান বসিয়ে তারপর কে এর মান বের করতে হবে। তো একটু বড় অঙ্ক, এটা শর্টকাট করার কোনো উপায় নেই, এটা এভাবেই করাটাই সবচেয়ে বেশি ভালো, কারণ এটাতে এমসিকিউ আসবে এসকিউ আসবে কত আসবে, এত ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা একটু করি। তো প্রথম সমীকরণটা আমাদের কি আছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত -7। আমরা ওই পাশে নিয়ে যাই, যেহেতু আমাদের ওয়াইটাকে ফ্রি বানাইতে হবে, মাইনাস তার ওই পাশে গেলে প্লাস 7y। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি পাইলাম 2x প্লাস 7। তাহলে m1 এর মান আমরা কিন্তু পাইলাম এখানে কত 2। এবার আমরা আরেকটা যাই 3x প্লাস ky ইকুয়াল টু হলো 5, ky ইকুয়াল টু 5 মাইনাস আগে এক্সট্রা লিখি -3x প্লাস 5। তাহলে কী হবে y ইকুয়াল টু হবে কেটা নিচে নিয়ে দিই, কেটাকে আমরা নিচে নিয়ে দিই, তাহলে কেটা নিচে নিয়ে গেলে k x 5 ভাগ k,
এটা তেমন কোনো বিষয় না, বিষয়টা হলো এখানে নিচে নিয়ে গেছি কিন্তু। তাহলে M2 কত পাইলাম আমরা, -3 ভাগ কি। তা আমরা কিন্তু বলছি M1 গুণন M2 লম্ব যদি হয় M1 গুণন M2 ইকুয়াল টু কত, -1। তাহলে M1 এর মান কত, 2, M2 এর মান কত, -3 ভাগ কি, -1। তাহলে কত হলো, -6 ভাগ কে এগুলো -1। এই মাইনাস মাইনাস কাটাও দিতে পারো বা নাও দিতে পারো, ওটা বিষয়টা বজ্রগ্রহণ করো, কে এর মান পেয়ে যাবা 6। এই এভাবে যদি সমান্তরাল হয় তখন এই জায়গাটায় M1 ইকুয়াল টু M2 দিয়ে তারপর তোমাকে কে এর মান বের করতে হবে। এই জায়গায় হবে তখন M1 ইকুয়াল টু M2 দিয়ে মান বসিয়ে দিয়ে কে এর মান বের করতে হবে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই তিনটার জন্য। আমরা নেক্সট অঙ্কতে যাই। আমাদের নেক্সট অঙ্ক হইল আমাদের নেক্সট অঙ্কে আমরা যাই। বলছে কোনটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, কোনটি মূল বিন্দুগামী রেখা সরলরেখার সমীকরণ। যশোর বোর্ড 21-এ আসছিল, বলছে কোনটি মূল বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী সমীকরণ, সরলরেখার সমীকরণ, মূল মানে 0 0 যেটা মূল, এটা আমাদের কেন্দ্রে যেটা থাকবে সেটা। এইটা গামী রেখার সমীকরণটা, এই রেখার সমীকরণটা আসলে কি সেটা বলছে। এই সমীকরণটার সূত্র হল y = mx + c আমরা জানি, কিন্তু এখানে যখন মূল বিন্দুগামী হবে তখন c এর মান 0, অর্থাৎ y = কি হবে, mx। এইটা হলো মূল বিন্দুগামী রেখার সমীকরণ, এটা হলো মূল বিন্দুগামী রেখা। অর্থাৎ উত্তরের মধ্যে যদি x আর y থাকে আর কোনো ধ্রুবক সংখ্যা না থাকে, ধ্রুবক সংখ্যা যদি না থাকে, খালি x আর y থাকে, আর ধ্রুবক সংখ্যা মানে 1 2 3 এগুলো যদি না থাকে সেটাই উত্তর হবে। দেখি আমরা এরকম অঙ্ক কি আসছে, আমরা তাহলে দেখি, তাইলে সমস্যা নেই। বুঝছে, তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই দেখি। তাহলে আমরা কি বলছে, যশোর বোর্ড 21, যশোর বোর্ড কি 21-এ আমরা কি অঙ্ক আসছিল, ক নম্বর 2x, কোনটি মূল বিন্দুগামী, কোনটি মূল বিন্দুগামী, কোনটি মূল বিন্দুগামী। আমরা দেখি তাহলে অপশনগুলো দেখলে আমরা বুঝতে পারবো। আমরা একটু কাছে নিয়েই দেখি কি বলছে। 2x = 3y - 2। খ নম্বর বলছে x = 2y। গ নম্বর বলছে x + y = 1। ঘ নম্বর বলছে y = x 3 - এমন বলছে তিনটা। তা আমি বলছি যে সরলরেখার মধ্যে কোনো ধ্রুবক সংখ্যা থাকা যাবে না। এই যে ধ্রুবক সংখ্যা আছে, শুধু x আর y থাকবে, কোনো সংখ্যায় 1 2 3 ধ্রুবক সংখ্যার সাথে যোগ বিয়োগ আকারে থাকবে না, শুধু x আর y থাকবে। ওইটাই উত্তর, এই যে ওইটাই উত্তর, একদম সোজা নিয়ম। আমরা অঙ্কটা করাইলাম। আমরা নেক্সট অঙ্ক যাই। আমাদের নেক্সট অঙ্ক হইল গুণ, দুইটা সমীকরণ দেওয়া আছে, এদের গুণফল কত। দেখা এরকম মেলা বোর্ডে আসছে, তোমরা একটা সহজ বুদ্ধি আমরা শিখাবো। অনেক বোর্ডে কিন্তু এই অঙ্কটা আসছে, নেক্সট অঙ্কটা। যেমন যশোর বোর্ড 16, এরকম যশোর বোর্ড 16, এরকম বহুত বোর্ড 5-6টা বোর্ডে আসছে, আর লিখলাম না। বলছে x - 2y - 10 = 0। তারপর বলছে 2x + y - 3 = 0। বলছে ঢাল দ্বয়ের গুণফল কত। এটা খেয়াল রাখবা, ঢাল দ্বয়ের গুণফল কত। তা আমরা একটু আগে কিন্তু শিখাইলাম যে ঢাল দ্বয়ের গুণফল লম্ব হইলে কখন কি হয়, যদি ঢাল দ্বয়ের গুণফল অর্থাৎ m1 গুণন m2 এগুলো কত হয়, একটু আগে শিখাইলাম -1। তো এইসব অঙ্ক যতগুলো আমি দেখলাম সাথে প্রশ্ন আসছে, সবগুলোই এই ঢাল দ্বয়ের গুণফল কত হবে। তাহলে ঢাল দ্বয়ের গুণফল আমরা জানি -1, অন্য কিছু হইতে পারে, কিন্তু তোমাদের এত কঠিন দিবে না। যখনই বলবে ঢাল দ্বয়ের গুণফল কত হবে, তাহলে উত্তর হবে 1, উত্তর হবে -1, কারণ ঢাল দ্বয়ের গুণফল -1। যেমন এখানে অপশন ছিল কয়েকটা, এগুলো অপশনগুলো ছিল -2 -1, অর্থাৎ অপশন যদি -1 হয় চোখ বন্ধ করিয়া -1 দিবা। অপশন যদি -1 হয় চোখ বন্ধ করে -1 হবে, অন্য কিছু হতে পারে, কিন্তু
না, এই ছোটো ক্লাস অর্থাৎ নবম দশম শ্রেণীতে সাধারণত ওইগুলো আসে না, ইন্টারমিডিয়েটে আসে। তাহলে ঢাল দেওয়ার গুণফল -1 হবে। পরের যতগুলো অঙ্ক আছে সব -1 অপশন আছে, তার মানে চোখ বন্ধ করে তুমি অঙ্ক না করে -1 দিলেই অঙ্ক শেষ। এটা কিন্তু খুব সুন্দর একটা নিয়ম শিখাইলাম। আমরা নেক্সট যাই। আচ্ছা, নেক্সট বলতে নেক্সট অধ্যায়ে আমরা যাব ভেক্টর। আমরা নেক্সট অধ্যায়ের নাম হলো ভেক্টর। যেগুলো কম পারবা সেগুলোই আমরা দেখাবো ভেক্টরে। চট্টগ্রাম ঢাকা বোর্ড 17, ঢাকা বোর্ড 17তে আসছে কি আসছে 3a - 2b এরকম আসছে। বলছে সমান্তরাল ভেক্টর কোনটি? সমান্তরাল ভেক্টর কোনটি? আমি কিন্তু মূল নিয়ম করাচ্ছি না, আমি জাস্ট তোমাদের শর্টকাটে কীভাবে পাওয়া যায় সেটাই শিখাচ্ছি, যেন 1 মিনিটের কম পাওয়া যায়। এর যদি সমান্তরাল একক ভেক্টর হয় তার একটা মাইনাস দ্বারা গুণ দিব। আমরা সামনে আমরা কী করবো, জাস্ট একটা মাইনাস দ্বারা গুণ দেবো। মাইনাস দ্বারা একটা গুণ দিলে সমান্তরাল ভেক্টর হবে। তাহলে -3a -7 +2b, এটাই অ্যান্সার। অপশনে এটাই আছে, বোঝা গেছে? তার অপশনগুলো লিখলাম না, এটাই অপশনের মধ্যে আছে, একদম সোজা জিনিস। মাইনাস দ্বারা গুণ দিলে কি হবে? সমান্তরাল একক ভেক্টর হবে। আমরা একটা নেক্সট অঙ্ক করাই। এটা আসছিল চট্টগ্রাম বোর্ড 17, খারাপ 5-7টা বোর্ডে আসছি, 5-7টা বোর্ডে আসছে। আমরা একটা অঙ্ক করাই। ABC চট্টগ্রাম বোর্ড, বললাম কি চট্টগ্রাম বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 17। ABC এর অবস্থান ভেক্টর ABC হলে CAB কে 5:5 যে কোনো ইস্টু থাকতে পারে, 5:11 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত হলে মনে রাখবা প্লাস, আর যদি বহির্বিভক্ত হয় তাহলে মাইনাস। তবে অন্তর্বিভক্ত সাধারণত 9-10 সিলেবাসে অন্তর্বিভক্তই আসে, বহির্বিভক্ত সাধারণত আসে না। হলে বলছে এটা অবস্থান ভেক্টর সি এর মান কত? তাহলে আমি বলছি অন্তর্বিভক্ত হলে প্লাস, বহির্বিভক্ত হলে মাইনাস। তাহলে আমরা অন্তর্বিভক্ত হলে প্লাস। আমরা কীভাবে করবো? আমরা যেহেতু শর্টকাট নিয়ম শিখতেছি, আমরা শর্টকাট করবো। কীরকম? এই যে অনুপাত যেটা দেওয়া থাকবে 5:11, তাহলে আমরা যোগ দেবো 11, যেহেতু বলছি যোগ হয়। উপরে এমন লিখবো 5 + 11। যেহেতু সি বলছে তাহলে সি এখানে থাকবে না, যেহেতু সি থাকবে না, থাকবে কি এবি। এখানে না দিয়ে এখানে দেবো বি, আর এখানে দেবো এ। সি এর মান চাইছি, তার মানে আমরা সি বাদ দিয়ে এ বি দিব। তাহলে আমরা প্রথমে এ না দিয়ে প্রথমে দেবো বি, পরে যাবে এ, এটাই অ্যান্সার। আমরা একটু ভালো করে একটু সাজাই। 11a + 5b ডিভাইডেড বাই কত? 11 আর 5 কত হয়? 11 আর 5 কত হয়? 16। 11 আর 5 কত হয়? 16। এটাই আমাদের অ্যান্সার। এটাই অ্যান্সার। দেখো কত সোজা নিয়ম। এরপরে আসো যেটা কুমিল্লা বোর্ড 20-এ আসছে, সেটা দেখো। এই ধরনের অঙ্ক কিন্তু পাবাই কমন পরীক্ষায়। এরপরে আসো কুমিল্লা বোর্ড 20-এ যেটা আসছে, কুমিল্লা বোর্ড 20-এ আসছে একটা বহুপদী। কীরকম বহুপদী? ABC, এটা কিন্তু মধ্যবিন্দু, এগুলো কিন্তু মধ্যবিন্দুগুলো যোগ করো, যোগ করো। তাহলে DEF দিছে। তীর সাধারণত ছোট থেকে বড়র দিকে যায়, A থেকে B, B থেকে C, এরকম ছোট থেকে বড়র দিকে যায়। দেখ এরকম করে তীর দেওয়া আছে, এটা বিষয় না। এখানে যেটা বলছে 1 নম্বর বলছে AG, এটা ভর কেন্দ্র, জিতে গ্রাভিটি, ভর কেন্দ্র সেন্টার অফ গ্রাভিটি, এই জন্য জি দেয়, এই জন্য ওখানে সাধারণত জি দেয়। জিতে গ্রাভিটি মানে ভর। আমরা তাহলে বলছে কি এজি অনুপাত জিডি ইকুয়াল টু বলছে 1:2। তোমরা এখানে এমনি তো বোঝা যায়। দেখো এজিটা দেখো, তুমি চেহারাটা দেখো, এজিটা বড় আর জিডিটা ছোট। তাহলে এখানে এজিটা দেখো ছোট দিছে, আর জিডিটাই বড় দিছে। আমি জানি এজিটাই বড়, অর্থাৎ আসলে হবে 2:1। ভর কেন্দ্র ওই বাহুটাকে মধ্যমাকে 2:1 বিক্রি করে, উপরেরটা হবে বড় আর নিচেরটা হবে ছোট, অর্থাৎ 2:1 হবে। দিছে 1:2, তার মানে এটা ভুল।
নাম্বার 2 দিছে কি, এই যে দুইটা বাহু এবি, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রচুর আসে, এবি প্লাস এসি, এই দুটো যোগফল হবে এই মধ্যমার দ্বিগুণ। মধ্যমা কি এডি না, তার দ্বিগুণ। মধ্যমার কি হবে, দ্বিগুণ হবে। এই যে এবি আর এসি হবে ইকুয়াল টু হবে মধ্যমা যে আছে মাঝখানে তার দ্বিগুণ। এটা ঠিক আছে, পড়ি দেখবা যে এটা ঠিক আছে, এটা মুখস্থ রাখি দিলে হয়ে গেল। নাম্বার 3, তোমরা দেখছো বইয়ের মধ্যে দেখছো একটা অঙ্ক আছে, সে 16 নম্বর বা 16 নম্বর একটা অঙ্ক আছে, 15-16, কি মধ্যমাগুলোর সমষ্টি হবে 0 হবে। মধ্যমাগুলো কি, এটা এডি যোগ এটা কি বি, আর একটা মধ্যমা কি সিএফ। এইটা দেখবো, এটা কিন্তু এসএসসি পরীক্ষাতে এই অঙ্কটা আসবে, যে কোনো বোর্ডে এই প্রশ্নটা কিন্তু আসবে, যে মধ্যমাগুলোর সমষ্টি কি 0 লিখিততে আসবে। এই যে মধ্যমাগুলো, আমরা মধ্যমাগুলো যোগ করলাম, মধ্যমাগুলো 0, তাহলে এটাও ঠিক আছে। তার মানে এটা উত্তর হলো 2 ও 3। বুঝা গেছে? আমরা এখন শেষ অধ্যায়ে যাব। শেষ অধ্যায়ের নাম কি, সম্ভাবনা। অর্থাৎ 26 সালের জন্য এটা শেষ, কিন্তু 27-28 ব্যাচের জন্য কিন্তু ভুল সিলেবাস, তাদের কিন্তু আরও সিলেবাস আছে। আমরা পরবর্তীতে তাদের জন্য আমরা অন্য অধ্যায়গুলো নিয়ে আসবো। আমরা শেষ অধ্যায়ে যাই, সম্ভাবনা। তাহলে সম্ভাবনায় আমরা এমনি ছোটো একটা অঙ্ক করি। কি বলছে, ময়মনসিংহ বোর্ড 24 বলছে একটি ছক্কা নিক্ষেপে কি বলছে, মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা কত? মৌলিক এটা প্রাইম নাম্বার বলে ইংরেজিতে। মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা কত? তার মানে আমরা মৌলিক সংখ্যা কি, আমরা জানি সংখ্যা 1 থেকে 6, 1 2 3 4 5 6। তাহলে মৌলিক সংখ্যা কি, আমরা জানি 1 মৌলিক সংখ্যা না, 2 1 বাদে যেটা ভাঙা যায় না, 1 বাদে যেটাকে ভাঙা যায় না, 2 3টাকে কিন্তু ভাঙা যায় না, 5টাকে কিন্তু ভাঙা, এগুলো হলো মৌলিক সংখ্যা 2 3 5। তাহলে মৌলিক সংখ্যা 9 কি, 1 4 6। তাহলে মৌলিক সংখ্যা 9 কয়টা? 1টা 2টা 3টা, তার মানে 3। তাহলে আমরা সম্ভাবনার সূত্র কি জানি? সম্ভাবনা হলো নিচে হবে মোট, খেয়াল করো, মোট অবশ্যই টি, কয়টি সেটা মোট, এবং সেটা কয়টি সেটা, এবং উপরে হলো যাহা চেয়েছে সেটাও কিন্তু টি, মোট আমরা জানি কি, মোট কয়টা? 6, সংখ্যা হলো 6, আর যাহা চাইছে মানে কয়টা? 1 2 3, এটাও টি হবে। 1 4 6 এগুলো লেখা যাবে না, কয়টা সেটা লিখতে হবে, 3 1/2 কাটাকাটি করলে হাফ। এটা অ্যান্সার। আমরা এই অঙ্কটা সোজা, এটা আমরা না দিলেও হতো, তারপরও বেসিক কনসেপ্টের জন্য আমরা এটা দিলাম। নেক্সট প্রশ্ন হলো সম্ভাবনার সীমা কোনটি? সম্ভাবনার সীমা মানে লিমিট কোনটি? সম্ভাবনার সীমা কোনটি? তাহলে এটা আসছে হলো রাজশাহী বোর্ড 20, বা এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকে ভুল করবে, এই জন্য একটু মুখস্থ টাইপ, তাই আমি দিচ্ছি 0 থেকে P থেকে 1, এটাই অ্যান্সার। কি আসলে এটাতে কি বুঝাইলো? পিতে প্রবাবিলিটি মানে সম্ভাবনা, পিতে প্রবাবিলিটির মান 0 সমানও হতে পারে, 1-এর সমান হতে পারে, অর্থাৎ 0 থেকে প্রবাবিলিটির উত্তর হবে 0 থেকে 1 পর্যন্ত, সব কিছু অ্যাকসেপ্টেবল হবে। সমান 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত সবই উত্তর হবে, অর্থাৎ উত্তর এটা। একটু মুখস্থ রাখি দিও, দেখবে যে পেয়ে যাবা পরীক্ষায়, হুবাহু আসবে। এটা আমাদের কি হুবাহু পরীক্ষায় আসবে, আমি আর একটা অঙ্ক করে ছেড়ে দেব। আমি শুধু ইম্পর্টেন্ট অঙ্কগুলোই আমরা কিন্তু করাইলাম, আমি কিন্তু সোজা অঙ্ক করাইনি, আমি যেগুলো পারবা না সেগুলোই আমরা করাইছি। শেষ প্রশ্ন, ঢাকা বোর্ড 19 সালে আসছে, যে বলছে 5 টাকার 4টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি? 5 টাকার কিন্তু কয়েন আছে, সেটাই বলছে। 5 টাকার 4টি মুদ্রা একত্রে একসাথে নিক্ষেপ করা হলে নমুনা, যেটা হলো স্পেসিমেন, নমুনা
নমুনা বিন্দু কয়টি? বিন্দু কয়টি? তা আমরা জানি 5 টাকার কয়েন, এক পাশে হেড থাকে আর এক পাশে কি থাকে? ট্রেইল থাকে, হেড আর ট্রেইল। তাহলে কি দুইটা না? একটার মধ্যে দুইটা, তাহলে 5টার মধ্যে কত? তার মানে আমরা এত কিছু বলার দরকার নেই। কয়বার করছি? কয়টা মুদ্রা? 4টি। তাহলে কিন্তু 2 আছে, কিন্তু 4টে। আমরা সহজ বুদ্ধি শিখাই, 2n কে সমর্থন করে। আমরা কয় টাকার নোট, এটা বিষয় না, বিষয়টা হলো কয়টা মুদ্রা? 4টা, তাহলে n এর মান হবে 4। এখানে কি হবে? n এর মান কত হবে? 4। যদি 4টা মুদ্রা হবে n এর মান 4, তাহলে 2 এর পাওয়ার কত? 4 বসাই, কত হবে? 16। এটা অ্যান্সার। সহজ, 2n কে সমর্থন করে যটা মুদ্রা n এর মান হবে তত। তো যাই হোক, আমি খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলাই দিয়েছিলাম এমসিকিউ। এগুলো যেগুলো বাচ্চারা, যেগুলো শিক্ষার্থীরা যেগুলো আটকে যাবে সেই অঙ্কগুলোই করছি আমি, কিন্তু সোজা সোজা দিইনি। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।